দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যেটি আমি প্রায় 6টি চ্যাপ্টার 5টি চ্যাপ্টার করে ফেলেছি। আজকে তার 6 নাম্বার চ্যাপ্টার। পরপর আমরা সিকোয়েন্স অনুসারে প্রতিটি চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি এবং প্রথম 5টি চ্যাপ্টার আমার ইউটিউবের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা 6 নাম্বার চ্যাপ্টারটি শুরু করব। তার আগে 5 নাম্বার চ্যাপ্টারটি সম্পর্কে সামান্য বলে দিই শেষের দিকে। আলভারেজ এবং শঙ্কর তারা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তারা টাঙ্গানিয়াকা হয়ে ভ্রমণ করতে থাকে। সেখানে একটি সাহেবের সাথে দেখা হয় এবং তারা সেখানে অনেক গল্পগুজব করে। তারপর তারা টাঙ্গানিয়াকার উপর দিয়ে আসে, সেখানে মাছি এবং সিংহের উপদ্রব দেখা দেয়। তারপর তারা একটি জায়গায় টেন্ট পাতে এবং রাত্রে সেখানে বিশ্রামের তারা সিদ্ধান্ত নেয়। সেখানে একটি সিংহ অতর্কিতে তাদের উপর হামলা করে এবং সিংহটিকে আলভারেজ মেরে ফেলে গুলি করে। তারপর তারা সেখান থেকে সকালবেলা রওনা হয়। এই পর্যন্তই ছিল সেই 5 নাম্বার চ্যাপ্টারটি। এবার শুরু হবে 6 নাম্বার অধ্যায়। চলো তাহলে শুরু করা যাক। দিন 15 পরে তারা টাঙ্গানিয়াকার হ্রদে ভাসলো, মানে স্টিমারে করে টাঙ্গানিয়াকার হ্রদে তারা রওনা দিল। আর যাবার আগে যা যা কিছু প্রয়োজন সেই শহর থেকে তারা কিনে নিল। আলবার্টভিল থেকে কাবালো পর্যন্ত বেলজিয়ান গভর্নমেন্টের একটি রেলপথ আছে। সেই রেলপথেই তারা রওনা দিল। কাবালো যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি অতি অপরিচ্ছন্ন, মানে একদমই ভালো না, নোংরা জায়গা কাবালো। সেখানে কিছু বেলজিয়ানদের আড্ডা দেখা যায়। শুধু বেলজিয়ান বললে ভুল হবে, বেলজিয়ানদের সাথে পর্তুগিজদেরও কিছু আড্ডা সেখানে দেখা যায়। কাজেই কাবালোতে স্টেশনে যখনই তারা নামলো, একজন পর্তুগিজ হঠাৎ করে শঙ্করের সামনে এসে হাজির হলো। আলভারেজ একটু পিছনে ছিল, মানে তার স্টেশন থেকে বেরোতে লেট হচ্ছিল। তখন সে শঙ্করকে ধরে ফেলেছে। বলল, হ্যালো ইয়ং ম্যান, কোথায় যাবে? আমি আলবুকার্ক। আলবুকার্ক ভীষণ জোয়ান, তার মাংসপেশি সুদৃঢ় সবল। আর এদিকে আলভারেজ যেহেতু ভেতরে ছিল, তাই শঙ্করকে সে একদম জাঁকিয়ে ধরে বসেছে। সে তাকে বলছে, আমাকে নিশ্চয়ই চেনো, আমি আলবুকার্ক। শঙ্কর তাকে জানায়, তোমার সঙ্গে দেখা হয়ে খুব খুশি হলাম। তারপর সে যেতে চায়, কিন্তু লোকটি তার পথ আটকে ধরে এবং বলে, ইয়ং ম্যান, অত সহজে তো যাওয়া যাবে না, আমার সাথে পোকার খেলতে হবে তোমাকে। পোকার হলো একটি তাসের খেলা বা বলা যায় জুয়ো খেলা। আসলে আলবুকার্কের তার চালাকি ছিল, পোকার খেলার নাম করে সে শঙ্করের সর্বস্ব যা আছে সব লুট করে নেবে। দেখো, নাইরোবিতে কিছু কিছু এরকম পর্তুগিজরা থাকে যারা জুয়া খেলার নাম করে সমস্ত কিছু নতুন যারা দেখতে পায়, নতুন যে সমস্ত অতিথিদের দ্বারা দেখতে পায়, সেখানে তাদের জুয়া খেলার নাম করে সর্বস্ব তারা লুট করে নেয়। এটি তাদের পেশা। শঙ্কর যখন তার প্রস্তাবে না করে দিল, তখন সেই আলবুকার্ক রেগে তার চোখ মুখ একদম লাল হয়ে গেল। সে বলল, কি বললি? তুই আমার সাথে খেলবি না? এবং সে তো রেগে একদম অবস্থা তার লাল, গোটা শরীর তার লাল হয়ে গেল। সে তখন শঙ্করকে বলল, ইস্ট ইন্ডিজের তুলনায় তুই তো দেখছি আরো খারাপ লোক। তোদের কালা আদমিরা খুব খারাপ আছিস। তুই জানিস আমার এক রিভলভারের গুলিতে তোর মাথা আমি উড়িয়ে দিতে পারি। শোন, আমার নিয়ম হচ্ছে, এই কাবালো বন্দরে বা স্টেশনে যারা নামবে তারা এই আলবুকার্কের সাথে হয় পোকার খেলবে, আর না হলে আমার রিভলভারের গুলিতে তারা মরবে। শঙ্কর দেখলো এ তো মহা বিপদে পড়েছে, অথচ এদিকে আলভারেজ আসছে না। শঙ্কর যদি এখন না করে তাহলে সে বন্দুক বাগিয়ে দিবে। শঙ্কর একটু উত্তর দিতেই না দেরি হয়ে গেছিল, সে এসব চিন্তা করছিল।
তখনই সে বন্দুক বার করে শঙ্করকে ধরে এবং বলে, পোকার না যুদ্ধ। এইসব দেখে শঙ্করের মাথায় তো রক্ত উঠে গেল। সে প্রতিজ্ঞা করলো জীবন যাবে যাক, কিন্তু সে তার সাথে পোকার কখনোই খেলবে না। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পিছন থেকে একটি আওয়াজ শোনা গেল এবং সেটি ছিল আলভারেজের। সে বলল, এই সামলাও, মানে আলভারেজ এদিকে বন্দুক নিয়ে মাথায় ধরে রাখছে। বলল, তুমি যদি ওকে না ছেড়ে দাও, এক গুলিতে তোমার মাথা আমি উড়িয়ে দেব। তারা দুজনেই পিছন ফিরে তাকিয়ে চাইলো এবং দেখতে পেল আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটা নিয়ে আলবুকার্কের মাথায় টিপ করে দাঁড়িয়ে রয়েছে। আর যখনই সে আলবুকার্ক পিছন ফিরে চাইলো, এমন সময় শঙ্কর আলবুকার্কের বন্দুকের সামনে থেকে সরে গিয়ে অন্যত্র গিয়ে দাঁড়ালো। আলভারেজ বলল, বালক পেয়ে তুমি তার সাথে দাদাগিরি করছো? আমি 3 গুণার সাথে সাথে যদি তুমি বন্দুক না ফেলে দাও, তাহলে তোমার মাথা আমি উড়িয়ে দিব। 1 2 3 বলতে যাচ্ছিল, এমন সময় আলবুকার্ক তার পিস্তলটি মাটিতে ফেলে দিল। আর শঙ্কর ততক্ষণে আলবুকার্কের পিস্তলটি মাটি থেকে উঠিয়ে নিয়েছে। আসলে আলবুকার্ক ভাবেওনি যে আলভারেজ এই শঙ্করের দলের লোক, না হলে সে শঙ্করকে কিছুই করতো না। সে একজন ইন্ডিয়ানকে, যেহেতু সে হিন্দু এবং বাঙালি, তাই তাকে পেয়ে, একা পেয়ে তার উপর বীরত্ব জাহির করছিল। কিন্তু তার পিছনে যে একজন এরকম বিদেশি পর্যটক রয়েছে, সেটি আলবুকার্ক ভেবে দেখেনি। তখন আলবুকার্ক 180 ডিগ্রি ঘুরে গেল, সে যে শঙ্করের সাথে এখনই দ্বন্দ্ব করেছিল সেটি ভুলেই গেল। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করে নিল, বলল চেকমেট, বলে নিয়ে বন্ধুত্ব তৈরি করে নিল এবং বলল যে কাছেই আমার কেবিন রয়েছে, চলো তোমাদের আমি বিয়ার খাওয়াবো, বলে সেখানে নিয়ে গেল। আলবুকার্কের যে রক্তে কি ধরনের বিষ মেশানো আছে বা সে যে কি ধরনের খারাপ লোক হতে পারে সেটি আলভারেজ জানতো। তাই খুব সাবধানে তারা তার কেবিনে গেল। আর শঙ্কর যেহেতু বিয়ার খায় না, সেই জন্য শঙ্করের জন্য আলবুকার্ক কফি বানিয়ে দিল এবং আলভারেজ ও আলবুকার্ক বিয়ার খেলো। কত হাসি, কত মজা করছে এখন আলবুকার্ক। শঙ্করের মনে হলো কি অদ্ভুত লোক, একটু আগেই তার সাথে শত্রুতা ছিল, অথচ এখন এমন ব্যবহার করছে যেন মনে হচ্ছে তারা কতদিন ধরে একে অপরকে চেনে, যেন কিছুই হয়নি তাদের মধ্যে। পরদিন ওরা কাবালো থেকে কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে রওনা হলো। শঙ্করের আবার স্টিমারে করে যেতে যেতে বিভিন্ন দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। সারাদিন তারা এই নদী পথে বেয়ে বেয়ে অনেক দূর গেল। শঙ্কর এই নদী পথে বয়ে যেতে যেতে অনেক দৃশ্য দেখতে পেল, লতা পাতা, ঘাস, বন, বিভিন্ন জঙ্গল। এগুলি তার অনেক আকর্ষণ বোধ করলো তার মনকে এবং রাত্রে তারা একটি জায়গায় বিশ্রাম নিল। 2 দিন পরে বোট এসে সানকিনিতে পৌঁছলো। সেখানে পৌঁছে তারা আরো অনেক দূর যেতে হবে, এই উদ্দেশ্যে তারা সেখানে নামলো। আলভারেজ তাকে বলল, এই যে ইউফোবিয়ার বনটি দেখছো, এটি ভেল্ড অঞ্চল। এই ভেল্ড অঞ্চলে পথ হারানোর সম্ভাবনা খুব বেশি থাকে, প্রায় দেখতে একই রকম তো সব জায়গাগুলোই, এখানে পথ হারানোর সম্ভাবনা থাকে, খুব সাবধানে চলাফেরা করবে। কথাটা যেদিন বলা হলো সেদিনই ঘটলো এক বিপদ। শঙ্কর জল খুঁজতে বেরিয়েছিল। যখন সে জল খুঁজতে বেরোলো, অনেকক্ষণ চলার পর সে ভাবলো যে অনেক দূর চলে এসেছি, জল পাইনি, তাহলে এবার ফেরা যাক। কিন্তু ফেরার রাস্তা সে হারিয়ে ফেলেছে। মিনিট 5-6 হাঁটার পরে সে বুঝতে পারলো সে রাস্তা হারিয়ে ফেলেছে। তাই সে কোন দিকে যাবে, ডানে যাবে না বাঁয়ে যাবে, বুঝতে পারলো না। এভাবে সে 2 ঘন্টা হাঁটলো, তবুও আলভারেজের কোনো হদিশ পেল না। টেন্টের পাশে যে আগুন জ্বালানো ছিল, সেই আগুনের কোনো হদিশ পেল না। আর এদিকে এই সমস্ত এলাকা সিংহের ভয়, তাই সে
একা একা এভাবে পথ চলতেও ভয় পাচ্ছিল। তাছাড়াও এসব অঞ্চলে দিনে যেমন গরম পড়ে, রাত্রে ঠিক ততটাই ঠান্ডা হয়। আর তার কাছে তো একটি দেশলাই পর্যন্ত নেই, সে আগুন জ্বালাবে কি করে, আর রাত্রে থাকবেই বা কি করে? তার কাছে তো কোনো গায়ে দেওয়ার মতো চাদর বা ঢাকা দেওয়ার মতো কিছুই নেই। এসব চিন্তা শঙ্করের হতে থাকলো। ব্যাপারটা এমন দাঁড়ালো, হারানোর 24 ঘন্টা পর ইউফোবিয়া গাছের তলা থেকে আলভারেজ তাকে খুঁজে খুঁজে বের করে তাঁবুতে নিয়ে আসলো। আলভারেজ তাকে বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তুমি যদি আরো চলতে, সেখানে তুমি মরুভূমির মধ্যে প্রবেশ করতে, আর এখানে গেলে তুমি জলের কষ্টে অভাবে তুমি মারা যেতে, তৃষ্ণায়। তাই এই সব জায়গায় একটু সাবধানে বের হবে। তোমার আগেও এই সমস্ত অঞ্চলে অনেক লোক জলের অভাবে মারা গেছে, আর তুমি তো আনাড়ি লোক, তুমি এসব জায়গায় চট করে একা একা বেরোবে না। শঙ্কর তাকে বলল, আলভারেজ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ তোমাকে। আলভারেজ বলল, ইয়ং ম্যান, তুমি ভুলে যাচ্ছ, আমিও প্রায় আধমরা হয়ে গিয়েছিলাম, তখন তুমিও আমার প্রাণ বাঁচিয়েছো। দুই মাস ধরে তারা রোডেশিয়ার বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি করে তারপর অনেক দূরে সেই রিক্টারভেল্ট পর্বতের পাদদেশ লক্ষ্য করলো। আলভারেজ ম্যাপ দেখে বলল, ওই দেখো শঙ্কর, ওই জায়গাটাতে আমাদের যেতে হবে। একদিন তারা সন্ধ্যাবেলা বসে বসে গল্প করছিল, আলভারেজ এবং শঙ্কর। আলভারেজ বলছিল শঙ্করকে, দেখো এই রোডেশিয়ার এই অঞ্চলটি, এখানে বিভিন্ন জায়গায় হীরা ছড়িয়ে রয়েছে, অনেক হীরার খনি এখান থেকে উদ্ধার করা হয়েছে, তো আমাদের যদি কপাল ভালো থাকে আমরা অবশ্যই পাবো। এইটি বলতে বলতেই হঠাৎ করে বলে, ওরা কারা? মানে কেউ একজন বা অনেকজন মিলে এদিকে আসছিল। শঙ্কর ঠিক দেখতে পায়নি, কিন্তু আলভারেজ দেখতে পেয়েছিল কয়েকটি কালো মূর্তি তাদের সামনে এগিয়ে আসছে। তাই সে আলভারেজ শঙ্করকে ফটাফট বলল যে, তুমি তাড়াতাড়ি গিয়ে বন্দুকে টোটা ভরে নিয়ে এসে বন্দুকটা রেডি করে রাখো। শঙ্কর বন্দুকে টোটা ভরে নিয়ে যখন বাইরে আসলো, তখন দেখতে পেল আলভারেজ নিশ্চিন্ত মনে বসে বসে ধূমপান করছে এবং তার কোনো টেনশনই নেই। আর কয়েকটি কালো লোক, মানে ছায়ার মতো লোক, তারা আলভারেজের সামনে এসে হাজির হলো। তাদের পরনে ছিল অদ্ভুত রকম পোশাক, তাদের পরনে লেংটি, হাতে তেমন কিছু নেই, এবং সিংহের যে ছাল, সেই ছাল ছিল। মাথায় তাদের পালক ছিল, মানে একটা ট্রাইবেল জাতি আর কি। সেই জাতির কয়েকটি লোক সেখানে এসে উপস্থিত হলো। আলভারেজকে তারা জুলু ভাষায় বলল, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হলো জুলু। সেই জুলু ভাষায় বলল, কি চাও তোমরা? তখন আলভারেজ তাদের সাথে জুলু ভাষায় কি কথা বলল, শঙ্কর তো বুঝতেও পারে না জুলু ভাষা। শঙ্কর হাঁ করে তাকিয়ে রইল। তারপর আলভারেজ শঙ্করকে বলল, এদেরকে খেতে দাও। তারপর ধীরে ধীরে সে শঙ্করকে বলল, খুব হুঁশিয়ার শঙ্কর, ভয়ানক বিপদ, যাই হোক এদেরকে তুমি খেতে দাও। টিনের বাক্স খোলা হলো, সবাইকে খেতে দেওয়া হলো, তার সাথে আলভারেজও খেলো। এদের নিয়ম ছিল, কাউকে খেতে দিলে তাকেও সাথে খেতে হবে। অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর তারা উঠে গেল এবং প্রত্যেককে সিগারেট দেওয়া হলো। তারা চলে গেলে আলভারেজ বলল, এরা হলো মাটাবেল জাতির লোক, ভীষণ ধুরন্ধর এবং ভীষণ শক্তিশালী। এরা ব্রিটিশ গভর্নমেন্টকেও ভয় পায় না, ইংরেজদের সাথে অনেক লড়াই করেছে এরা। যেহেতু জায়গাটা তাদের সর্দারের রাজ্য, তাই তারা এসেছিল খোঁজ করতে যে এখানে তারা কোনো হীরার খনির সন্ধান করতে আসেনি তো, কারণ তারা চায় না এখান থেকে কেউ হিদে বাইরে নিয়ে যাক, তাই তারা তাদেরকে খোঁজ করতে এসেছিল। যেহেতু কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটে না, তাই তারা নিজেদের আইন এখানে প্রয়োগ করে এবং তারা কাউকে এখান থেকে হীরা নিয়ে যেতে দেবে না, এটি তারা মনে করে। শঙ্কর তখন বলল, তুমি যখন সব জানতে, তাহলে আমাকে বন্দুক আনতে বললে কেন?
আলভারেজ তাকে জানায় যদি তারা কথাবার্তার মাধ্যমে না ভোলে তাহলে তখন তাদের আমি মেরে ফেলতাম, এই জন্যই বন্দুক আনতে বলা। আরও 5-6 দিন চলার পরে ওরা গভীর ট্রপিক্যাল অরণ্যে গিয়ে পৌঁছলো। এই ট্রপিক্যাল অরণ্যও খুব গভীর এবং এখানেও পথ হারানোর একটি সম্ভাবনা রয়েছে, কারণ প্রত্যেকটি জায়গা প্রায় একই রকম। শঙ্কর যেভাবে ভেল্ড অঞ্চলে পথ হারিয়ে ফেলেছিল, এখানেও পথ হারানোর সম্ভাবনা প্রবল। তাই আলভারেজ প্রথম থেকেই তাকে সাবধান করে দিল। আর তাছাড়াও আলভারেজ শঙ্করকে বলল, এখানে যেখানেই যাও বন্দুক ছাড়া কোথাও যাবে না, সঠিক বুশম্যান তোমাকে তৈরি হতে হবে, না হলে এখানে তোমার বিপদের সম্ভাবনা রয়েছে। আলভারেজ তাকে আরও বলল যে এটি কোনো শখের পার্ক নয় যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। শঙ্কর তাকে জিজ্ঞাসা করলো, সেই তোমার হলদে খনির কোথায়? আলভারেজ ম্যাপ দেখে বলল, রিক্টার ভেল্টের ওদিকে। যাই হোক, এটি তাদের মধ্যে একটি হাসি মজাক হলো। আর আলভারেজ এটিও জানায়, আজ থেকে তো অনেক বছর আগে আমি আর জিম কার্টার এখানে এসেছিলাম, পথটা একটু ভুলে গিয়েছি। যাই হোক, আমাদের সেটি খুঁজে বার করতে হবে। আর থাকে থাকে বিভিন্ন থাক এইভাবে সিস্টেমে পাহাড়টিতে উঠাতো, একটি সমতল জায়গা আমাদেরকে খুঁজে বের করতে হবে যেটি দিয়ে আমরা পাহাড়টিতে সহজেই উঠতে পারবো। শঙ্কর বলল, খাবার তো ফুরিয়ে এসেছে, খাবারের ব্যবস্থা করো, না হলে তো বায়ু ভক্ষণ করেই আমাদের থাকতে হবে। আলভারেজ বলল, আরে চিন্তা করো না, গাছে গাছে দেখছো না বেবুনের মেলা, আমরা বেবুন মারবো আর খাবো, খাবার নিয়ে কোনো চিন্তা নেই। রাতে খাওয়ার পরে তামাক টানতে টানতে শঙ্করকে বলল, জানো শঙ্কর, এই গভীর অরণ্যে কত রকম জন্তু জানোয়ার রয়েছে। আমাদের ইতিহাসের পাতায় বা আমাদের যে জন্তু জানোয়ার নিয়ে যে সমস্ত বই লেখা হয়, সেই বইয়েও এদের কোনো ইতিহাসের কোনো খবর নেই বা কেউ জানেই না এখানে কি কি পশু রয়েছে। কাপি বলে একটি পশু রয়েছে যাকে দেখা গিয়েছিল অনেক বছর আগে এই জঙ্গলে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ শুয়োরের থেকে প্রায় 3 গুণ বড়। এছাড়াও বিখ্যাত রোডেশিয়ান মনস্টার রয়েছে যেটি এখানেই দেখা যায়, তাও কালে ভদ্রে তাকে দেখা যায়, সবসময় দেখা যায় না। এদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এই রোডেশিয়ান মনস্টারকে দেখেছে। এটি দেখতে অনেকটা ডাইনোসরের মতো, তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো, আবার একটা শিংও রয়েছে সামনে। গলাটা অজগর সাপের মতো লম্বা আর আঁশওয়ালা একটা দীর্ঘ শরীর রয়েছে। লেজটা আবার কুমিরের মতো। আর এই যে জানোয়ারটি, এই জানোয়ারটি খুব কম ডাঙায় দেখা যায়, একে বেশিরভাগ জলেই দেখা যায়। 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর সোনার খনির সন্ধানে বের হয়েছিলেন। তিনি তার ডায়েরিতে এই রোডেশিয়ান মনস্টারের উল্লেখ করেছিলেন। তিনি বলেছেন, এই রোডেশিয়ান মনস্টারটি প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের মতো খানিকটা দেখতে। তিনি জোর করে কিছু বলতে পারেননি মানে কেমন দেখতে, কারণ তিনি দূর থেকে এটিকে দেখেছিলেন আর তখন সেখানে অনেক কুয়াশা ছিল, তিনি স্পষ্টভাবে তাকে দেখেননি। জানোয়ারটি ঘোড়ার মিহি সুরের সাথে ডাকে, মানে মিহি সুরের মতো ডাকে এবং জুলু লোকেরা তাকে দেখলে বলে, সাহেব পালাও পালাও, ডিঙ্গোনেক ডিঙ্গোনেক। আসলে ডিঙ্গোনেক হলো ওই জানোয়ারটির জুলু ভাষায় নাম। 3 বছরে এক আধবার ওই জানোয়ারটিকে বাইরে দেখা যায়। শঙ্কর বলল, তুমি এত সব ঘটনা জানলে কি করে? তুমি কি মিস্টার মার্টিনের ডায়েরিটি পড়েছিলে? আলভারেজ বলল, না আমি পড়িনি, কিন্তু তার একটি আর্টিকেল খবরের কাগজে বেরিয়েছিল। আর্টিকেলটি অনেক দিন আমার কাছে মানে আলভারেজের কাছে রেখেও দিয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি হারিয়ে যায়, এখন আর খুঁজে পাওয়া যায়নি। শঙ্কর তখন বলল, আচ্ছা এগুলো তো শুনলাম, তুমি যে এতদিন প্রসপেক্টর করে বেরিয়েছো, তুমি তোমার জীবনে কোনো মনস্টার দেখোনি? এ কথা বলার সঙ্গে সঙ্গে আলভারেজের মুখ যেন কালো হাড়ির মতো হয়ে গেল। শঙ্করের মনে হলো আলভারেজও ভয় পায়,
আলভারেজ এত নির্ভীক, এত কিছু সে জানে তাও ভয় পায়, এটা তাকে কিন্তু অবাক করলো। আসলে শঙ্করের সেই মনস্টারের গল্প শুনে যে সে কখনো মনস্টার দেখেছে কিনা এ কথা জিজ্ঞাসা করার পর আলভারেজের পুরাতন স্মৃতি তার মনের মধ্যে ভেসে উঠেছে। তার বন্ধু জিম কার্টার যে মনস্টারের হাতে মারা গিয়েছে সেই মনস্টারের ছবি আলভারেজের চোখে ভেসে উঠেছে। এই যে বীর নির্ভীক একজন লোক, সেও ভয় পায়, একথা শঙ্করকে ভাবিয়ে তুলল। রিক্টারভেল্ট পর্বতমালা কোনো দেবাত্মা, হিমালয় নয়, কিন্তু এই রিক্টারভেল্ট পর্বতমালা এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি জাতির মতোই সে নৃশংস, বর্বর। সে কাউকে রেহাই দিবে না, প্রত্যেকের বলি সে গ্রহণ করবে। দেখো, এই পর্যন্তই ছিল আমাদের 6 নাম্বার অধ্যায়ের আলোচনা। আমি যতটা চেষ্টা করেছি মানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নজরে রেখো বা চোখ রেখো চ্যানেলটিতে। আমি খুব তাড়াতাড়ি 1 থেকে 14 পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার আলোচনা করে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।